1857 খ্রিস্টাব্দে ভারতে সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ, সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে। সিপাহী বিদ্রোহ ঘটার পর ব্রিটিশ সরকার প্রথম রিয়ালাইজ করল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি ব্যবসায়িক সংগঠনের হাতে ভারতের শাসনভার সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয়। ফলে ব্রিটিশ সরকার 1858 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিজেরা শাসনভার সংগ্রহ করে। অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ থেকে ভারতে শুরু হয়ে যায় সরাসরি ব্রিটিশ শাসন। 1858 খ্রিস্টাব্দে পাশ হওয়া এই আইনটার নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এর আগে কোনো আইনে আমরা এই নামটা পাইনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের বাংলা করলে আসে ভারত শাসন আইন। অর্থাৎ সেই সময় ব্রিটিশ সরকার ভারতকে প্রপারলি শাসন করার জন্য এই আইনটা নিয়ে এসেছিল। এই আইনের আরেকটি নাম ছিল অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাজ ইফ ইন্ডিয়াকে একটি ভালো সরকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে। এই অ্যাক্টটি আসার সঙ্গে সঙ্গে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটি অ্যাবলিশড হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং তার সমস্ত ক্ষমতা, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলের সমস্ত ক্ষমতা চলে যায় ব্রিটিশ ক্রাউনের উপর, ব্রিটিশ রাজতন্ত্রের উপর। এই আইন মারফত ট্রান্সফার হয়েছিল পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট, টেরিটরিজ অ্যান্ড রেভিনিউ, অর্থাৎ সমস্তটাই ট্রান্সফার হয়ে গেছিলো ব্রিটিশ ক্রাউনের উপর। কিন্তু একটু ভালো করে পর্যালোচনা করলে দেখা যায় যে এই একটা লার্জলি কনফাইন্ড ছিল। অ্যাকচুয়ালি এটা মেনলি ফোকাস করেছিল ভারতের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি সেইটাকে ইমপ্রুভ করার লক্ষ্যে। এই অ্যাক্টের ফিচার্স নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে সবার আগে বলতে হয় এই অ্যাক্টের মাধ্যমে বলা হলো যে ভারতের এই উপনিবেশটা, মানে ভারত উপনিবেশটা, সেটা শাসিত হবে ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি। যেমনভাবে ব্রিটিশ পুরো এরিয়াটা সেটা ব্রিটিশ যিনি সম্রাজ্ঞী তার নামেই সেই শাসন কার্য পরিচালিত হয়, একই রকমভাবে ব্রিটিশ সম্রাজ্ঞীর নামেই ভারত নামক যে উপনিবেশ তার শাসন কার্য পরিচালিত হবে। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্য পরিচালনা করতেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তার নাম হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং ভাইসরয় অফ ইন্ডিয়া তিনি হলেন ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া, অর্থাৎ তাকে ব্রিটিশ ক্রাউনের, ব্রিটিশ সম্রাজ্ঞীর একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ করা হলো। ভারতে প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। উনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন অনুসারে আমরা দেখেছিলাম যে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টর, এই দুটো সংস্থার মাধ্যমে তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তিনি ভারতকে শাসন করতেন। কিন্তু 1858 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসে এই দুটো সংস্থা অ্যাবলিশ হয়ে গেল। ফলে ভারতে যে একটা ডবল গভর্নমেন্ট এতদিন ধরে পরিচালিত হতো সেটা 1858-এর অ্যাক্টের মাধ্যমে তার অবসান ঘটল। এই দুটো সংস্থার জায়গায় একটা নতুন একটা সংস্থা আসলো, তার নাম হলো কি সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া।
এই যে সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, ইনি ছিলেন একজন ব্রিটিশ ক্যাবিনেটের, ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য। ফলত তিনি ডাইরেক্ট রেসপন্সিবল ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে, অর্থাৎ তিনি উত্তর করতেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে। এবং এই সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, তাকে পুরো অথরিটি দেওয়া হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করার। তিনি ব্রিটিশ পার্লামেন্টের হয়ে ভারতের প্রশাসনকে পূর্ণ নিয়ন্ত্রণ করতেন এবং ফাইনালি তিনি উত্তর করতেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তাহলে আমাদের কাছে ভারতের শাসন ব্যবস্থার ছবিটা আসলো অনেকটা এই রকম। ব্রিটিশ ইন্ডিয়াকে শাসন করবে ব্রিটেন। সেই শাসন কার্য চালানোর জন্য ব্রিটেন কী করলো, একজন ভাইসরয়কে নিয়োগ করলো ব্রিটিশ ইন্ডিয়াকে, যে ছিল ব্রিটিশ ক্রাউনের একজন রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সে তো অ্যাকচুয়ালি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে আসা লোক, অর্থাৎ যে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাকেই বানিয়ে দেওয়া হলো ভাইসরয়। তাহলে এর ওপর একটা নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা ছিল। ফলে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একজন ক্যাবিনেটের সদস্যকে বানিয়ে দেওয়া হলো সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, যে ভাইসরয়ের যে শাসন তাকে কন্ট্রোল করতেন এবং তিনি রিপোর্ট করতেন ব্রিটিশ পার্লামেন্টকে। ফলে এইভাবে ব্রিটেনের ব্রিটিশ যে পার্লামেন্ট, সে সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া মারফত, ভাইসরয় মারফত ব্রিটিশ ইন্ডিয়াতে একটি নিয়ন্ত্রণ স্থাপন করল। এখন সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়াকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য 15 জন সদস্যের একটি কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হলো এবং অবভিয়াসলি তার চেয়ারম্যান হলেন সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতে যদি শাসন করতে হয় তাহলে ভারতীয় শাসন ব্যবস্থার ভেতরে ইন্ডিয়ানদের অবশ্যই সংযুক্ত করতে হবে, যে কারণে 1861-এ একটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আনা হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-কে কিছুটা সংশোধন করে। মাইন্ডেড, এটা কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু 1858, সেটাকেই খানিকটা সংশোধন করে আনা হয়েছিল 1861-র ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মূল ফিচার ছিল বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনস, অর্থাৎ এখানে এক্সপ্যান্ডেড কাউন্সিলে কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ রাখা হলো এবং রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাখা হলো কিছু ইন্ডিয়ানসদের। অবশ্যই তারা নন অফিসিয়াল মেম্বার হিসাবেই যুক্ত হতো এবং তারা অফিসিয়াল মেম্বারদের মতো সমান ক্ষমতা ভোগ করতেন না। তথাপি তারা ল মেকিং প্রসেস, অর্থাৎ আইন প্রণয়নে তারা অংশগ্রহণ করতেন। কিন্তু এই রিপ্রেজেন্টেশনটা কোনো ভোটের মাধ্যমে হতো না, তাদেরকে নমিনেট করা হতো এবং নমিনেট করতেন তখনকার যিনি ভাইসরয় ছিলেন উনি। ফার্স্ট নমিনেশন হয়েছিল 1862 খ্রিস্টাব্দে এবং অবভিয়াসলি সেটা করেছিলেন লর্ড ক্যানিং। 3 জনকে নমিনেট করেছিলেন সেই সময়। ফার্স্ট হচ্ছে রাজা অফ বেনারস, সেকেন্ড হচ্ছে মহারাজা অফ পাতিয়ালা এবং থার্ড ছিলেন হচ্ছে স্যার দিনকার রাও। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার হলো ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগের ফেজে আমরা দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে
আস্তে আস্তে সেন্ট্রালাইজেশন হয়েছিল, কিন্তু 1858 খ্রিস্টাব্দ থেকে আমরা দেখব আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট করলো। 1861 খ্রিস্টাব্দে বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির লেজিসলেটিভ পাওয়ারকে রিস্টোর করা হলো। এর আগে আমরা দেখেছিলাম 1833 খ্রিস্টাব্দে বোম্বে এবং মাদ্রাজের লেজিসলেটিভ পাওয়ারকে ক্যান্সেল করা হয়েছিল। 1861 খ্রিস্টাব্দে এসে সেই ক্ষমতাকে তাদের আবার ফিরিয়ে দেওয়া হলো রেস্টোরেশনের মাধ্যমে। এই আইনের বলে তিনটে নতুন লেজিসলেটিভ কাউন্সিল হলো তিনটে প্রদেশে। ফার্স্ট হলো বেঙ্গলে 1862 খ্রিস্টাব্দে, সেকেন্ড হলো নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে 1886 খ্রিস্টাব্দে এবং থার্ড হলো পাঞ্জাবে 1857 খ্রিস্টাব্দে। একটি ইম্পর্টেন্ট ফিচার হলো পোর্টফোলিও সিস্টেমের ইন্ট্রোডাকশান। পোর্টফোলিও সিস্টেম বলতে বোঝায় যে যতগুলো দপ্তর আছে সমস্তটাই একা ভাইসরয়ের ঘাড়ে না ঠেলে ভাইসরয়ের যে কাউন্সিল আছে তার যে মেম্বাররা আছে তাদের ভেতরে বিভিন্ন দপ্তরকে ভাগ করে দেওয়া এবং সেই সমস্ত মেম্বারদের এক বা একাধিক ডিপার্টমেন্টের ইনচার্জ বানিয়ে দেওয়া এবং তাদের দিয়ে সেই সমস্ত ডিপার্টমেন্টের কাজ সম্পন্ন করা। এই পোর্টফোলিও সিস্টেমটা যদিও অফিসিয়ালি 1861 অ্যাক্টের মাধ্যমে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি পোর্টফোলিও সিস্টেমের জনক বলা হয় লর্ড ক্যানিংকে। তিনি এই অ্যাক্টের আগেই 1859 খ্রিস্টাব্দেই পোর্টফোলিও সিস্টেম এই দেশে শুরু করেছিলেন। এই অ্যাক্টের আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার হলো ভাইসরয়কে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হলো। অর্থাৎ কোনো এমার্জেন্সি সিচুয়েশানে ভাইসরয় চাইলে নিজে কোনো আইন বানাতে পারতেন এবং সেটাকে তৎক্ষণাৎ ইমপ্লিমেন্ট করতে পারতেন ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে পরামর্শ না করেই। কিন্তু এই রকম কোনো আইন যদি ভাইসরয় আনতেন সেটাকে উইদিন 6 মান্থস সেটাকে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে অ্যাপ্রুভ করিয়ে নিতে হতো, না হলে 6 মাস পর সেই অ্যাক্টটা ইনভ্যালিড হয়ে যেত। 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের পরে 1892 খ্রিস্টাব্দে আর একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আনা হলো। অর্থাৎ এটাও ছিল 1858 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের একটি সংশোধন। এই অ্যাক্টের মাধ্যমে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কিছু অ্যাডিশনাল মেম্বার আরও অ্যাড করা হলো, কিন্তু অফিসিয়াল মেজরিটি অবশ্যই বজায় রাখা হলো। এছাড়া লেজিসলেটিভ কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হলো তারা বাজেটের ওপরে ডিসকাশন করতে পারবে এবং তারা এক্সিকিউটিভদের কোশ্চেন করতে পারবে। এক্সিকিউটিভ অর্থাৎ যে সমস্ত পোর্টফোলিও মেম্বাররা ছিল যারা বিভিন্ন দপ্তরের দায়িত্ব ছিল তাদেরকে কোশ্চেন করতে পারত লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার তারা। এখন এই যে নন অফিসিয়াল মেম্বারদের নমিনেশন হতো সেটা হতো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলেও এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলেও। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে এই নন অফিসিয়াল মেম্বারদের নমিনেট করতেন ভাইসরয় এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বারদের নিয়োগ করতেন গভর্নর। এখানে ছিল ভাইসরয়, এখানে সেই সমস্ত প্রদেশের গভর্নররা। এই ক্ষেত্রে রেকমেন্ডেশন লাগতো হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের। অপরদিকে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বারদের নমিনেশনের জন্য রেকমেন্ডেশন আসতো এই 6টা জায়গা থেকে।
কোত্থেকে? ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি, ট্রেড অ্যাসোসিয়েশন, জমিনদার এবং চেম্বার্স, এই 6টা জায়গা থেকে গভর্নরের কাছে রেকমেন্ডেশন আসতো। এরপর আরেকটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসলো 1909-এ। এটাকে নাম দেওয়া হয়েছে মর্লে মিন্টো রিফর্মস। মর্লে ছিল সেই সময়কার সেক্রেটারি অফ স্টেটস ইন ইন্ডিয়া এবং মিন্টো ছিলেন হচ্ছে সেই সময়কার ভাইসরয়। এনাদের দুইজনের নাম অনুসারে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-কে নাম দেওয়া হয়েছে মর্লে মিন্টো রিফর্ম। এই রিফর্মে মেন যেটা হয়েছিল সেটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের সাইজকে বাড়ানো হয়েছিল। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের এর আগে ছিল 16, সেটা বেড়ে হলো 60, এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল সেখানেও বিভিন্ন লেজিসলেটিভ কাউন্সিলে বিভিন্ন সাইজের এই ইনক্রিজটা হয়েছিল। এখানে মেন পার্থক্য ছিল যে সেন্ট্রালে যতই বাড়ানো হোক না কেন সেখানে অফিসিয়াল মেজরিটি ছিল, কিন্তু প্রভিন্সিয়াল যে কাউন্সিলগুলো ছিল সেখানে যে মেম্বারদের সংখ্যা বাড়ানো হয়েছিল সেখানে কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয়েছিল যে তারা চাইলে নন অফিসিয়াল মেম্বারদের বেশি নিয়োগ করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে নন অফিসিয়াল মেজরিটি রাখার একটা প্রভিশন ছিল। এই অ্যাক্টের মাধ্যমে প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে এবং গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানদের সংযুক্ত করা হলো। প্রথম এই রকম মেম্বার ছিলেন ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তিনি একজন ল মেম্বার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এই অ্যাক্টের সবথেকে ইম্পর্ট্যান্ট ফিচার হলো ইন্ট্রোডাকশন করা হলো কমিউনাল রিপ্রেজেন্টেশনের এবং একটি সেপারেট ইলেক্টোরেট বানানো হলো, যার মাধ্যমে মুসলিম ভোটাররা একমাত্র মুসলিম মেম্বারদেরকেই ভোট করতে পারতো। কোনো মুসলিম ভোটার চাইলে কোনো হিন্দু বা অন্য ধর্মের কোনো মেম্বারকে ভোট দিতে পারতেন না। অর্থাৎ এই সিস্টেমে যে সমস্ত মুসলিম মেম্বাররা ভোটে জিতে আসতেন তারা কেবলমাত্র মুসলিমদের ভোটের উপরেই লড়াই করতেন। এই ধরনের সিস্টেমের আগে কখনোই ছিল না। এইটা 1909 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথম ভারতে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে কারণে লর্ড মিন্টো ছিল আমার ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। এটা এক্সামে বারবার আসে। শুধুমাত্র মুসলিমদের জন্যই না, এই অ্যাক্টে সেপারেট রিপ্রেজেন্টেশন ছিল প্রেসিডেন্সি কর্পোরেশনের জন্য, চেম্বার অফ কমার্সের জন্য, ইউনিভার্সিটির জন্য এবং জমিদারদের জন্য। কিন্তু সবথেকে বেশি আলোচিত হয়েছিল সেই সময় মুসলিমদের আলাদা ভোটাধিকার দেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে একমাত্র মুসলিম মেম্বাররাই জয় করবে এবং তারা বিভিন্ন কাউন্সিলে আসবে। এইটা 1917 খ্রিস্টাব্দের 20 আগস্টে একটি ডিক্লারেশন করা হয়েছিল যে আস্তে আস্তে ভারতে একটি রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করা হবে। এই ডিক্লারেশনের বেসিসেই একটা নতুন ভারত শাসন আইন আসলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। অর্থাৎ এর আগে কিন্তু এসেছিলো হচ্ছে 1858 খ্রিস্টাব্দে একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিলো, তারপরে 1919 খ্রিস্টাব্দে আসলো আরেকটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। মাঝখানে সমস্তটাই এসেছিলো কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে মূলত আমরা চিনি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নাম দিয়ে।
মন্টেগু ছিলেন সেই সময়কার সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া এবং চেমসফোর্ড ছিলেন সেই সময়কার ভাইসরয় অফ ইন্ডিয়াকে। এই অ্যাক্টটা 1919 খ্রিস্টাব্দে বানানো হলেও সেটা লাগু হয়েছিল 1921 খ্রিস্টাব্দ থেকে। এই অ্যাক্টের সবথেকে ইম্পর্টেন্ট ফিচার হলো প্রভিন্সগুলোর ওপর যে সেন্ট্রালের যে একটা নিয়ন্ত্রণ ছিল সেটাকে রিল্যাক্স করে দেওয়া হলো, অর্থাৎ আরও ডিসেন্ট্রালাইজেশনের দিকে গেল এবং সেখানে সেন্ট্রাল সাবজেক্ট এবং প্রভিন্সিয়াল সাবজেক্টকে ডিমার্কেশন করে দেওয়া হলো, অর্থাৎ পুরো ম্যাটারটাকে, শাসন ব্যবস্থাটাকে পুরো ভাগ ভাগ করে দেওয়া হলো এবং নির্দিষ্ট করে দেওয়া হলো যে কোথায় কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আইন আনতে পারবে এবং কোন কোন জায়গায় স্টেট গভর্নমেন্ট আইন আনতে পারবে। পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ভেঙে ফেলা হলো এইভাবে, বানানো হলো সেন্ট্রাল সাবজেক্ট যেখানে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আইন আনতে পারত, আর একটা আনা হলো প্রভিন্সিয়াল সাবজেক্ট যেখানে একমাত্র প্রভিন্সগুলো তারা আইন আনতে পারত। কিন্তু প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা হলো, একটি হলো ট্রান্সফার সাবজেক্ট আরেকটি হলো রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্টে সেই সমস্ত ম্যাটারকে রাখা হলো যেটাকে এক্সিকিউট করতেন গভর্নর উইথ দ্য হেল্প অফ মিনিস্টার্স, যারা সেই পোর্টফোলিও সিস্টেমে ছিল সেই মিনিস্টাররা এই সাবজেক্টের যে ম্যাটার তাকে এক্সিকিউট করতেন এবং তারা অবশ্যই রেসপন্সিবল ছিলেন লেজিসলেটিভ কাউন্সিলের কাছে, যেহেতু সেই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদের ভেতর থেকেই মিনিস্টাররা আসতো। অপরদিকে রিজার্ভ যে সাবজেক্ট সেটাকে এক্সিকিউট করতেন গভর্নর উইথ এক্সিকিউটিভ কাউন্সিল, তার যে এক্সিকিউটিভ কাউন্সিল তার মাধ্যমে, এবং যেহেতু এক্সিকিউটিভ কাউন্সিলরা লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিল না, তারা নট রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল, তাদেরকে লেজিসলেটিভ কাউন্সিলে অ্যান্সার করতে হতো না। অর্থাৎ দেখা যাচ্ছে এক্ষেত্রেও গভর্নর এক্সিকিউট করতেন, এক্ষেত্রে গভর্নর এক্সিকিউট করতেন, এক্ষেত্রে করতেন মিনিস্টারদের মারফত, আর এক্ষেত্রে তিনি করতেন এক্সিকিউটিভ কাউন্সিলের মারফত। এই সিস্টেমটা আনার কারণ হলো গভর্নর অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এজেন্ট এবং এই লেজিসলেটিভ কাউন্সিলের যারা মিনিস্টার ছিলেন তারা কিন্তু এখান থেকে ভোটে জিতে আসতেন। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ওপর একটা নিয়ন্ত্রণ আনার জন্য প্রভিন্সিয়াল সাবজেক্টকেও আবার দুটো ভাগে ভাগ করে দিলেন, যেখানে মূল যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ছিল সেগুলো সমস্তটাই রাখা হয়েছিল রিজার্ভ সাবজেক্টে এবং অপেক্ষাকৃত যেগুলো কম ইম্পর্টেন্ট সেই সমস্ত সাবজেক্টকে মেনলি রাখা হয়েছিল ট্রান্সফার সাবজেক্টের ভিতর। অর্থাৎ দেখা গেল যে প্রভিন্সগুলোতে এক ধরনের ডায়ারার্কি এস্টাবলিশ হলো, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা রাখা হলো। একটা এক রকম শাসন করতেন মিনিস্টাররা, আর এক রকম শাসন করতেন এক্সিকিউটিভ কাউন্সিলের যারা সদস্য তারা এবং গভর্নর নিজে। এছাড়া আরও দুটো জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছিল, একটা ছিল বাই ক্যামেরালিজম এবং আর একটা ছিল হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। বাই ক্যামেরালিজমে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ সেন্ট্রাল যে লেজিসলেটিভ কাউন্সিল সেটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটার নাম দেওয়া হলো কাউন্সিল অফ স্টেট যেটা ছিল আপার হাউস এবং আরেকটার নাম দেওয়া হলো লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল লোয়ার হাউস। কিন্তু অবশ্যই এই দুটো হাউসের ম্যাক্সিমাম মেম্বাররা কিন্তু ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হতেন এবং অবশ্যই ডাইরেক্ট ইলেকশন যে ভোটাধিকার সেটা সমস্ত দেশবাসীর কাছে ছিল না, খুব সিলেক্টিভ কিছু জনের কাছেই এই ভোটাধিকার ছিল। এবং ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল যাতে মোট 6 জন মেম্বার ছিল, তার ভেতরে একজন যিনি ছিলেন কমান্ডার ইন চিফ, তিনি ছাড়া আর যে 5 জন ছিল তাদের ভেতরে অ্যাটলিস্ট 3 জনকে রাখা হলো
ভারতীয়, অর্থাৎ এই 5 জনের ভেতরে 3 জন অ্যাটলিস্ট তারা ইন্ডিয়ান হতোই। এবং কমিউনাল রিপ্রেজেন্টেশনকে আরও এক্সটেন্ড করা হলো, যেটা আগে ছিল মূলত মুসলিমদের ভেতরে, সেটাকে আরও বেশি বাড়ানো হলো এবং এর ভেতরে আসলেন শিখরা, ইন্ডিয়ান খ্রিশ্চানরা, অ্যাংলো ইন্ডিয়ানরা এবং ইউরোপিয়ানরা। এই আইনের মাধ্যমে যাদেরকে ভোটাধিকার দেওয়া হলো, খুব লিমিটেড কিছু জনের ভেতরেই এই ভোটাধিকারটা ছিল এবং তার বেসিস ছিল মূলত 3টে। একটা হচ্ছে সম্পত্তি, প্রপার্টি, একটা হচ্ছে ট্যাক্স, কারা কত ট্যাক্স প্রদান করতো, এবং থার্ড ছিল হচ্ছে এডুকেশন। এছাড়া সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়ার ওপর চাপ কমানোর জন্য লন্ডনে আর একটা নতুন অফিস এস্টাবলিশ করা হলো এবং সেই অফিসে নিয়োগ করা হলো হাই কমিশনার অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য রেগুলার এক্সামিনেশনের জন্য সেন্ট্রালি একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হলো এই অ্যাক্টের মাধ্যমে এবং সেটা এস্টাবলিশ হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। এর আগে বিভিন্ন প্রভিন্সের জন্য যে বাজেটগুলো রাখা হতো সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই রাখা হতো, আলাদা করে প্রভিন্সের হাতে বাজেট পেশ করার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু 1919 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সগুলো তাদের বাজেট পেশ করতে পারত, অর্থাৎ এখানে সেন্ট্রাল বাজেট এবং প্রভিন্সিয়াল যে বাজেট তাকে সেপারেশন করে দেওয়া হলো এবং একটি স্ট্যাটুটরি কমিশন গঠন করা হলো, যাদের কাজ হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটা কেমনভাবে কাজ করছে, কী কী সমস্যা আছে না আছে, কী কী প্রয়োজন, আরও রিফর্মের প্রয়োজন কি না, সেই সমস্ত কিছু তারা বিচার করবে এবং আফটার 10 ইয়ার্স তারা একটি রিপোর্ট পেশ করবে। এই স্ট্যাটুটরি কমিশনের হিসাবেই 1927 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল সাইমন কমিশন। যদিও 1919 থেকে 1929 খ্রিস্টাব্দ এই সময়, অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে এরকম একটা কমিশন আসার কথা ছিল, কিন্তু তখন ভারতের অভ্যন্তরে কিছু ইন্টারনাল প্রবলেম দেখা দেওয়ার কারণে আরও 2 বছর আগেই এরকম একটি কমিশন গঠন করা হয়েছিল, যার নাম ছিল কি সাইমন কমিশন। সাইমন কমিশন গঠন হয়েছিল 1927 খ্রিস্টাব্দে এবং তাতে 7 জন সদস্য ছিলেন, প্রত্যেকেই ছিলেন ইউরোপিয়ান। ফলে সাইমন কমিশনের নাম দেওয়া হয়েছিল অল হোয়াইট কমিশন। এর চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন এবং এরা রিপোর্ট পেশ করেছিল 1930 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের যে মূল রেকমেন্ডেশনগুলো ছিল তার ভিতরে ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ছিল যে তৎকালীন প্রভিন্সগুলোতে ডায়ারার্কি ছিল, একটি দ্বৈত শাসন ছিল, ট্রান্সফার সাবজেক্ট এবং রিজার্ভ সাবজেক্টের নাম করে সেখানে একটি দ্বৈত শাসন ব্যবস্থা ছিল। কিন্তু সাইমন কমিশন রেকমেন্ড করলো যে প্রভিন্সগুলোতে একটি রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করা হোক, প্রভিন্সগুলোকে অটোনমি দেওয়া হোক। এছাড়া তখন ব্রিটিশ ইন্ডিয়ার বাইরে প্রচুর প্রিন্সলি স্টেট ছিল। বলা হলো যে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে প্রিন্সলি স্টেট মিলে একটি ফেডারেশন তৈরি করা হোক এবং যে কমিউনাল রিপ্রেজেন্টেশনটা ছিল, অর্থাৎ মুসলিমদের যে সেপারেট একটি ভোটাধিকার, এছাড়া আরও বাড়িয়ে সেটা কী করা হলো শিখ বা ইন্ডিয়ান খ্রিশ্চান, এদের ভেতরে যে কমিউনাল রিপ্রেজেন্টেশনটা ছিল সেটাকে কন্টিনিউ করার কথা বলা হলো। তাহলে ব্যাপারটা হলো এমন, সাইমন কমিশনের রিপোর্ট পেশ হলো 1930 খ্রিস্টাব্দে, তারপর 1930 থেকে 1932 খ্রিস্টাব্দের মাঝখানে 3খানা গোল টেবিল বৈঠক হলো, তারপর পেশ হলো হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস, তারপর ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটিতে সেই অ্যাক্টটি গেল, তার যে খসড়া আর কি, সেটা
যাওয়ার পর সেখান থেকে ফাইনালি আসলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটার থেকেই মূলত বর্তমান যে ভারতের সংবিধান, যেটা স্বাধীনতা পর ভারতে লাগু হয়েছে, সেই সংবিধানের উপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর একটা বিশেষ প্রভাব রয়েছে। 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে 10খানা শিডিউল ছিল এবং 321খানা সেকশন ছিল। এর মেন ফিচার হলো এর মাধ্যমে একটি অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করার চেষ্টা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া এবং তৎকালীন প্রিন্সলি স্টেটের মধ্যে, কিন্তু বাস্তবে কোনো প্রিন্সলি স্টেট এই ফেডারেশনে যোগদান করেনি। এছাড়া সমস্ত পাওয়ারকে ভাঙা হয়েছিল এইভাবে, এতে একটি ফেডারেল লিস্ট ছিল যাতে 59খানা আইটেম ছিল এবং তাতে মেনলি আইন আনতে পারত সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপর ছিল একটি প্রভিন্সিয়াল লিস্ট যেখানে 54খানা আইটেম ছিল এবং এতে আইন আনতে পারত প্রভিন্সগুলো। এরপর ছিল একটি কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা যাতে 36খানা আইটেম ছিল এবং এতে সেন্ট্রাল এবং প্রভিন্স উভয়ই আইন আনতে পারত। এই তিনটে লিস্টের বাইরে যে ম্যাটারগুলো ছিল, অর্থাৎ যে রেসিডিউয়ারি পাওয়ারটা ছিল, সেটা দেওয়া হয়েছিল ভাইসরয়কে। সাইমন কমিশনের রেকমেন্ডেশন মেনে সেই সময় যে প্রভিন্সগুলো ছিল তাতে ডায়ারার্কি বা দ্বৈত শাসন ব্যবস্থা সেটাকে অ্যাবলিশ করা হলো এবং তার জায়গায় প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশ করা হয়েছিল। 1937 থেকে 1939 অবধি প্রভিন্সিয়াল অটোনমি ছিল এবং তারপরে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, ফলে প্রভিন্সিয়াল অটোনমি সেখানে স্টপ হয়ে যায়। পূর্বে প্রভিন্সগুলোতে যে রূপে একটি ডায়ারার্কি এস্টাবলিশ করা হয়েছিল, একই রকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে সেই রকম একটি ডায়ারার্কি এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবে সেরকম কোনো ডায়ারার্কি এস্টাবলিশ করা যায়নি। তখন যে 11খানা প্রভিন্স ছিল তার ভেতরে 6খানা প্রভিন্সে বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম এবং ইউনাইটেড প্রভিন্স, এই 6টা প্রভিন্সে বাইক্যামেরালিজম এস্টাবলিশ করা হলো, অর্থাৎ এই সমস্ত প্রভিন্সের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটি আপার হাউস ছিল এবং একটি লোয়ার হাউস ছিল। যেমনটা এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেমন এস্টাবলিশ করা হয়েছিল, একই রকমভাবে 11খানা প্রভিন্সের ভিতরে 6টা প্রভিন্সে বাইক্যামেরালিজম এস্টাবলিশ করা হলো। সাইমন কমিশনের রেকমেন্ডেশন মেনে আরেকটা করা হয়েছিল যে কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সেটাকে আরও এক্সটেনশন করা হয়েছিল এবং সেটা এক্সটেন্ডেড হিসাবে ডিপ্রেসড ক্লাস, পরবর্তীকালে আমরা এই সমস্ত ক্লাসকে আমরা শিডিউল কাস্ট নামে জানব, কিন্তু সেই সময় শিডিউল কাস্ট নাম ছিল না। সেই সময় এদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল অ্যাজ ডিপ্রেসড ক্লাস। এছাড়া উইমেন এবং লেবার, এদেরকেও কমিউনাল রিপ্রেজেন্টেশনের আওতায় আনা হলো, অর্থাৎ মহিলারা কেবলমাত্র মহিলা প্রতিনিধিদেরই ভোট দিতে পারত। ডিপ্রেসড ক্লাসরা কেবলমাত্র ডিপ্রেসড ক্লাসদেরই ভোট দান করতে পারত এবং তাদেরকে সংসদে পাঠাতে পারত। অর্থাৎ কমিউনাল রিপ্রেজেন্টেশনটা যেটা শুরু হয়েছিল মুসলিমদেরকে ইনক্লুড করার মাধ্যমে, এটা এই সময় এসে আরও ওয়াইড হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 যে কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করেছিল, সেইটা
1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এসে সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো এবং যে ভোটাধিকার যে ফ্র্যাঞ্চাইজ সিস্টেম সেটা আগে যা ছিল তার থেকে আরও বেশি এক্সটেনশন করে তৎকালীন টোটাল পপুলেশনের প্রায় 10% অবধি সেটাকে এক্সটেনশন করা হলো, অর্থাৎ পপুলেশনের প্রায় 10% মানুষ তারা ভোটাধিকার পেয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর মাধ্যমে সেই সময়ে ভারতের যে কারেন্সি অর্থাৎ যে মুদ্রা ব্যবস্থা এবং তার যে লোন ব্যবস্থা সেটাকে কন্ট্রোল করার জন্য এস্টাবলিশ করা হলো আরবিআই, যেটা এস্টাবলিশ হয়েছিল 1935-এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়া এর আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এ যে পিএসসি এস্টাবলিশ হয়েছিল 1926-এ, সেটাকে আরও এক্সটেনশন করে 3 রকম পিএসসি এখানে এস্টাবলিশ করা হলো, একটা হচ্ছে ফেডারেল, প্রভিন্সিয়াল এবং জয়েন্ট। এছাড়া 1937-এ একটি ফেডারেল কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু 1939 খ্রিস্টাব্দে স্টার্ট হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেটা প্রায় 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। ইন দ্য মিন টাইম বিভিন্ন রাজনৈতিক ব্যাপারের মাধ্যমে ভারতের স্বাধীনতা লাভটা প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং 1947-এ ফাইনালি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এটা পাস হয় এবং ভারত স্বাধীন হয়। আমরা নেক্সট ক্লাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা আরেকটু ভালোভাবে জানবো এবং সেই সময় কিভাবে ইন্টারিম গভর্নমেন্ট এস্টাবলিশ হয়েছিল এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে কিভাবে নতুন সংবিধান রচনা হয়েছিল সেটা আমরা দেখব।